ছন্দকের থেকে রুদ্রর ব্যাপারে আসল সত্যি জেনে চমকে গেল রোহিত আর ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি আর শালিনীর মধ্যে বক্সিং চলছে। বাইরে থেকে রোহিত বারবার করে ফুলকিকে আর শালিনীকে বলতে থাকে, তোমরা এসব বন্ধ করো, কেন শুনছো না আমার কথাটা, বন্ধ করো এসব। কিন্তু কেউই আর বন্ধ করে না। কখনো ফুলকি মারছে শালিনীকে, আবার কখনো শালিনী মারছে ফুলকিকে। এসব কিছু চলতেই আছে। তার মধ্যেই ফুলকি তখন বলে, অনেকক্ষণ ধরে দেখছি, এইবারে এমন একটা ঘুষি মারবো যে পড়ে যাবে মুখ থুবড়ে। রোহিত আর অপেক্ষা করতে পারে না। এরপর রোহিত নিজেই দরজা ভেঙে ঢুকবে বলে ঠিক করেছে, তাই জন্য ধাক্কা দিতে থাকে। তমাল বলে, আমার না খুব ভয় করছে, ভেতরে যে কি চলছে কে জানে। এরপরেই রোহিত রীতিমতো ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছে আর বলে, ফুলকি, শালিনী, কি হচ্ছেটা কি শালিনী? তোমাকে বারবার করে বারণ করলাম, তুমি কেন শুনলে না বলো তো? শালিনী তখন বলে, ও রোহিত, এই বেলায় তুমি তোমার ছাত্রীকে কিছু বলছো না তাই না? ফুলকি তখন বলে, আমাকে কিন্তু নকআউট করতে পারেনি শালিনী ম্যাডাম, আপনি দেখেছেন তো স্যার, আমি কিন্তু একদম ঠিক আছি। রোহিত বলে, ফুলকি, সব কিছুর একটা লিমিট থাকে, আর তুমি সেই লিমিট ক্রস করে গেছো, কেন বলো তো? তখনই ফুলকি বলে, আমি কি করলাম স্যার? আমি তো শুধুমাত্র শালিনী ম্যাডামকে জব্দ করতে চাইছিলাম। এরপর শালিনী ঘর থেকে বেরিয়ে চলে যায়। লাবু তখন বলে, এই ফুলকি, তুমি যে কি করো না, পারো বটে, এক্ষুনি তো একটা অঘটন ঘটিয়ে ফেলছিলে, তখন কি হতো বলো তো? ফুলকি তখন বলে, দিদি, আমাকে না বলে ওই শাকচুন্নি ম্যাডামকে বলো, যে কিনা বারবার করে আমাকে বিপদে ফেলতে চাইছে, আমার আর স্যারের মাঝখানে ঝামেলা লাগাতে চাইছে। তমাল বলে, যাক বাবা, অবশেষে রোহিত যে একটা উপায় বার করেছে ভেতরে ঢোকার, এটাই অনেক, না হলে যে কি ফাটাফাটি কাণ্ড হতো তার কোনো ঠিক ছিল না। এ ফুলকি, তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো তো? ফুলকি তখন বলে, হ্যাঁ গো, আমি একদম ঠিক আছি। ধানু বলে, যাই হোক, আর এই সমস্ত নিয়ে বাড়াবাড়ি করো না, বুঝলে তো ফুলকি? দাবাই কিন্তু তোমাকে এখন ক্ষমা করে দিয়েছে, মনে রেখো কথাটা। পরের দিন সকাল হতেই ধানু আর ফুলকি রেডি হয়ে গেছে। তখনই ধানু বলে, এই কেসটা নিয়ে ওঠাপড়া তো করবো ঠিকই, কিন্তু কি যে হবে শেষ পর্যন্ত বুঝতে পারছি না। এমনিতেই আমি কেস পাই না, তারপর যে কেসগুলো পাই সেগুলো আবার এতটা জটিল, কি করে সামলাবো কে জানে। আদৌ কি পারবো সামলাতে, সেটাও একটা প্রশ্ন থেকে যায়। তখনই ফুলকি বলে, আরে পারবে ধানু দিদি, আর তোমার সাথে তো আমরা আছি, তাই তোমাকে এত চিন্তা করতে হবে না। তখনই ধানু বলে, সব থেকে একটা বড় কথা হচ্ছে, যেভাবেই হোক না কেন আমাদের ওই ছন্দক দাদার ব্যাপারে কেসটা জানতে হবে, না হলে হবে না। ওই মুখার্জি কাকিমা যেভাবে সবটা বলে গেল, আমাদের তো মনে হচ্ছে ছন্দকের কোনো দোষই নেই, চলো বেরোনো যাক। এদিকে রোহিত গাড়িতে অপেক্ষা করছে, বারবার হর্ন বাজাতে থাকে, আর তখনই চলে এসেছে ফুলকি। ফুলকি সামনের সিটে বসে, কিন্তু সিট বেল্ট আটকায় না। রোহিত তখন বলে, সামনের সিটে বসলে যে সিট বেল্ট আটকাতে হয় সেটা হয়তো কেউ একজন ভুলে গেছে। এরপর ফুলকি তখন সিট বেল্টটা আটকে নেয়। রোহিত বলে, দেখো ফুলকি, কালকে যেই কেসটা তুমি করেছো সেটা কিন্তু খুব খারাপই করেছো। আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম অনেক বড় একটা অঘটন ঘটতে পারতো, সেটা কি তুমি জানো? ফুলকি বলে, আমি জানি স্যার, কিন্তু বিশ্বাস করুন শাকচুন্নি ম্যাডামের উপরে আমার রাগটা হয়েছিল বলে এই কাজটা করেছি, না হলে আমি এটা করতাম না। রোহিত বলে, আর তুমি এরকম করো না, বক্সিংটা এমন একটা খেলা যেখানে নিজের কিছু রুলস রাখতে হয়। সেদিন জানো তো আমার আজকে মনে পড়ে, সেদিন আমি লোকের কথা শুনে আমি যদি ওদের সাথে ঝামেলা না করতাম তাহলে হয়তো আমার দাদা আজকে বেঁচে থাকতো, আর আমার জীবন এতটা জটিলও হয়ে যেত না। তাই বলছি, মাথাটা ঠান্ডা রাখতে হবে। বিপদের সময় যদি মাথা ঠান্ডা রাখতে নাই পারো তাহলে কিন্তু সব শেষ, এটা মনে রেখো। এরপর চলে গেছে জেলে, ছন্দকের সাথে দেখা করবে বলে ঠিক করেছে। তখনই মুখার্জি কাকিমা বলে অফিসারকে, দেখুন, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই, আর ওনারাও দেখা করতে চায়। উনি হলো উকিল ধানসিঁড়ি, আর ওই রোহিত ভালো বক্সিং করে, আর ফুলকিকে তো চেনেনি। এরপরে অফিসার বলে, এভাবে তো দেখা হবে না, আর আপনার ছেলে এখন সাজা খাটছে, এসবের মানেটা কি? তখনই মুখার্জি কাকিমা বলে, দেখুন, আমার ছেলের এই বিষয়টা আমার কোনোদিনও ঠিকঠাক লাগেনি, আমার এখনও মনে হয়, আর এটাই মনে হবে যে আমার ছেলেই অন্যায় করেনি, ও বিনা কারণে শাস্তি ভোগ করছে। আমি চাই ওর শাস্তিটা যাতে মুকুব হয়ে যায়। আমি এই কেসটাকে আবারও রিওপেন করাতে চাইছি, আর এই যে ধানসিঁড়ি, ওই এই কেসটা লড়বে, বুঝতে পেরেছেন? অফিসার বলে, হুট করে বললেই তো আর সব কিছু হয়ে যায় না, এর জন্য লিগ্যাল প্রসেস আছে, আর আমি এদের সবাইকে ভেতরে যেতে দিতে পারবো না, অনুমতি করাতে হবে। এরপরে রোহিত বলে, আচ্ছা, আমার জেঠুমণি বঙ্গীয় পার্টিতে আছে, শ্রী পল্লব রায়চৌধুরী, নিশ্চয়ই চেনেন, আমি জেঠুমণিকে দিয়ে একবার জেলার সাহেবকে ফোন করাবো, তাহলে কি পারমিশন পাবো? এরপরে অফিসার বলে, ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি আমাদের স্যারের সাথে কথা বলে ব্যবস্থা করছি। এরপর যে হেড স্যার ছিল তার সাথে কথা বলে,
আর বলে ঠিক আছে ওদেরকে পাঠিয়ে দাও। এরপর রোহিত চলে এসেছে আর বলে আমরা কি ছন্দকের সাথে দেখা করতে পারবো নাকি আমি জেলা সাহেবকে ফোন করবো, কোনটা? তখনই অফিসার বলে আরে আপনি এত বিরক্ত হচ্ছেন কেন, দাঁড়ান, অবশ্যই পারবেন, আপনারা যখন এসেছেন আমি ব্যবস্থা করছি। তবে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি এই কেসটাকে রিওপেন করতে চাইছেন তাই তো? তখনই ছন্দকের মা বলে হ্যাঁ স্যার, আমার এখনও মনে হয় আমার ছেলে এই সমস্ত অন্যায় করেনি, আমার ছেলেকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তখনই অফিসার বলে আপনি একটা অ্যাপ্লিকেশান লিখুন যে আপনি এই কেসটা উচ্চ আদালতে অ্যাপিল করতে চাইছেন, বাকিটা আমি দেখছি। তখনই ছন্দকের মা বলে আচ্ছা। এরপর সমস্ত লিগ্যাল প্রসেস যেটা ছিল সেটা করা হয়ে গেছে। এরপর অফিসার বলে আপনাদের সাথে রুদ্ররূপ সান্যালের একটা আত্মীয় সম্পর্ক আছে তাই তো? আর তখনই রোহিত বলে হ্যাঁ একদমই ঠিক বলেছেন আপনি। মনে মনে ফুলকি ভাবতে থাকে জামাইবাবুর ক্ষমতা তো দেখছি সব জায়গাতেই রয়েছে বেশ ভালোভাবে। এরপরেই সবাইকে বলে আমরা ছন্দককে ডেকে দিচ্ছি। ছন্দককে ডেকে নিয়ে আসা হয়েছে আর বলা হয় যে আপনি এখানে বসুন। ছন্দকের মা বলে কিরে বাবু কেমন আছিস? ছন্দক বলে মা এখানে কে ভালো থাকতে পারে বলো? ফুলকি ধানুকে বলে ধানু দিদি এই জায়গাটা কেমন জানো, মানুষ হাসেও না, কথাও বলে না সেভাবে, যে কোনো অপরাধ করেইনি বিনা অপরাধে যদি এখানে শাস্তি পায় তাহলে সত্যি তার জীবনটা নষ্ট হয়ে যাবে। এরপরেই ছন্দকের মা বলে ইনি হলো রোহিত রায়চৌধুরী, ভালো বক্সিং করে, আর এ হলো ফুলকি, এও বক্সিং করে, আর এই হলো ধানসিঁড়ি, ধানসিঁড়ি হলো ভালো উকিল। আমি চাই তোর এই কেসটা আবারও কোর্টে উঠুক আর তুই ন্যায় বিচার পাস, কারণ আমি জানি তুই ন্যায় বিচার পাসনি। তখনই ছন্দক বলে রোহিত রায়চৌধুরী আর পল্লব রায়চৌধুরীর কেউ হন আপনি? রোহিত বলে হ্যাঁ পল্লব রায়চৌধুরী হলো আমার জেঠুমণি। আর তখনই তো ছন্দক আরও বেশি রেগে যায় আর বলে এটা হতে পারে না, পল্লব রায়চৌধুরী আর ওনার জামাই রুদ্ররূপ সান্যাল এই সমাজের কলঙ্ক, একদমই আমি ঠিক বলেছি। ফুলকি বলে এসব কি বলছেন আপনি, কোথাও একটা ভুল হচ্ছে। ছন্দক তখন বলে আমার কোনো ভুল হচ্ছে না, ওদের জন্যই আজকে আমি এই শাস্তিটা ভোগ করছি। হ্যাঁ পল্লব রায়চৌধুরী অনেক কিছু ব্যাপারে নাক গলান না, কিন্তু ওই যে জামাইয়ের ওপর ভরসা করেন এটাও হিসাব মতন অন্যায়। আর এদিকে জামাই উল্টো পাল্টা কাজ করে যাচ্ছে, ওদের জন্যই তো আমার এই অবস্থা হয়েছে। এরকমভাবে যদি মা একটা কথা বলি, যদি এই পল্লব রায়চৌধুরী বাড়ির লোকেরা আমার কেসটা লড়ে তাহলে এবার আমার ফাঁসি হবে, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। ধানু তো এসব শুনেই চমকে যায় আর বলে আপনি কি বলছেন বলুন তো, আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। তখনই ছন্দক বলে বুঝতে পারছেন না, পল্লব রায়চৌধুরী আর রুদ্ররূপ সান্যালের কুকীর্তির জন্যই আজকে আমার সাজা হয়েছে, আমি একজন নির্দোষ মানুষ। তখন রোহিত বলে আমার জেঠুমণি তো দেবতার মতো মানুষ, আমার জেঠুমণি আপনার সাথে কি করেছে যার জন্য আপনার এত রাগ? ছন্দকের মাও বুঝতে পারে না। ছন্দক তখন বলে নিশ্চয়ই এমন কিছু করেছে, না হলে আর কেনই বা বলবো, আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। রোহিত বুঝতে পারে না কেন জেঠুমণিকে এতগুলো খারাপ কথা বলছে। ফুলকি তখন বলে আমার জেঠুমণির মতো মানুষ হয় না। জামাইবাবু, জামাইবাবু কি করেছে? ছন্দক বলে আপনার জামাইবাবু হচ্ছে সব থেকে খারাপ একটা লোক, যে কিনা টাকার জন্য সব করতে পারে, মানুষও মারতে দুবার ভাবে না। আর এটা শোনার পর রোহিত তো পুরো চমকে যায় যে শেষ পর্যন্ত রুদ্র নামে এই সমস্ত কথা শুনবো, এ তো স্বপ্নেও ভাবিনি। কিন্তু হ্যাঁ এসব হচ্ছে আর ছন্দক পুরো রুদ্রর কুকীর্তি সমস্ত কিছু ফাঁস করছে রোহিত আর ফুলকির সামনেই।